ঘড়ির কাঁটা বলছে 4:10 বাজে। ঠিক সময় মতো চলে এলাম প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠান নিয়ে। সঙ্গে রয়েছি আমি তাসলিমা। বন্ধুরা, তোমরা জানো যে অনুষ্ঠানের শুরুতেই আমরা প্রতিদিনই তোমাদেরকে কিছু তথ্য দিয়ে থাকি। আজ হাজীগঞ্জ দুর্গ সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য দেব। নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষা নদী তীরবর্তী হাজীগঞ্জ এলাকায় অবস্থিত হাজীগঞ্জ দুর্গ। এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। ঐতিহাসিকদের মতে ঢাকায় রাজধানী স্থাপনের পর মুঘল সুবাদার ইসলাম খাঁ মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করতে এই জলদুর্গটি নির্মাণ করেন। ধারণা করা হয় বর্ষাকালে জলদস্যুদের আক্রমণ সম্ভাবনা দেখা দিলে সৈন্যরা এখান থেকে তাদের গতিবিধি নজর রাখত। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আবৃত্তি শিল্পী ডক্টর নিমাই মণ্ডল। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন? আমার বেশ ভালো লাগছে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে। আমারও ভালো লাগছে অনুষ্ঠানে আসতে পেরে। আপনি একজন আবৃত্তি শিল্পী, অবশ্যই আমরা আপনার কাছ থেকে আবৃত্তি শুনবো। তার আগে একটু ব্যস্ততা প্রসঙ্গে আসতে চাইছি যে সমসাময়িক কোন কাজগুলো নিয়ে ব্যস্ত আছেন? একজন আবৃত্তি শিল্পী হিসেবে আবৃত্তি নিয়েই সর্বক্ষণিক একটি ব্যস্ততা থাকে শিল্পের দিক থেকে। যে আমাদের আবৃত্তি দল আছে, ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন মঞ্চে বা বিভিন্ন মিডিয়াতে আবৃত্তি করে থাকি নিয়মিত। সেগুলো নিয়ে আমার প্রস্তুতি আছে। আদিবাসী আবৃত্তি নিয়ে কাজ করি সেটিও। আর আমি চাকরিগত দিক থেকে একটি বহুজাতিক বিজ্ঞাপনী সংস্থা ওগিলবেন ম্যাথার, সেখানে আমি কপি রাইটিং সেকশনে কাজ করি। আবার কখনো কখনো কোনো সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা বিষয়ে সাহিত্যে ক্লাস নিয়ে থাকি। আচ্ছা, যদি অনুষ্ঠান বা চর্চার দিকে আসি, যে আবৃত্তির অনুষ্ঠান বা চর্চা কেমন চলছে? ব্যক্তিগতভাবে সার্বক্ষণিক একটি আবৃত্তির চর্চা চলে। প্রায় প্রতিদিনই আমার নিজের জন্য আবৃত্তি চর্চা করি, আবার মঞ্চের জন্য আবৃত্তি চর্চা করি। এটি আমার জীবনের একটি অংশ। সে চর্চা চলছে এবং আমাদের দলীয় চর্চা সেটিও আমরা চালিয়ে যাচ্ছি একসাথে। আচ্ছা, বেশ ভালো। তো আবৃত্তি নিয়ে এতক্ষণ আমরা কথা বলছিলাম, এখন তো একটা আবৃত্তি শুনতে ইচ্ছে করছে। কোন আবৃত্তিটা শুনবো? আজকের অনুষ্ঠানটি যাদের জন্য তাদেরই উপযুক্ত একটি ছন্দবদ্ধ পদ্য বলা যেতে পারে। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা দিয়ে আমি শুরু করছি। এটি অনেক বড় একটি পদ্য। এটি আমি কিছু অংশ বন্ধুদের জন্য আবৃত্তি করছি। ঠিক আছে, শুনি আমরা। দূরের পাল্লা, সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। পাড়ময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। কঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে, বন্য হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ ওই টুপ দেয় পান কৌটি, দেয় ডুপ টুপ 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 ঘোমটার বউটি। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। মুখখানি মিষ্টি রে চোখ দুটি ভোমরা, ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতেই শঙ্কা ভারী, পাঁচ পীরেরই সিন্নি মেনে চল রে টেনে বইটা হেনে। বাক্স মুখে সামনে ঝুঁকে, বাঁয়ে বাঁচিয়ে ডাইনে রুখে। বুক দে টানো বইটা হানো, 7-17 কোপ কোপানো। হাড় বেরুনো খেজুরগুলো ডাইনি যেন ঝামর চুলো। নাচতে ছিল সন্ধ্যাগমে, লোক দেখে কি থমকে গেল। জমজমাটে জাঁকিয়ে ক্রমে রাত্রি এলো। ঝাপসালোই চরের ভিতে ফিরছে কারা মাছের পাছে। পীর বদরের কুদরতিতে নৌকো বাঁধা হিজল গাছে। আর জোরদের ক্রোশ জোরদের ঘন্টা, টান ভাই টান, সব নেই
উৎকণ্ঠা চাপ চাপ শ্যাওলায় দ্বীপ সব সারসার বৈঠার ঘাইসে দ্বীপ সব নড়ছে ভিল ভিলে হাসতায় জল গায়ে চড়ছে ওই মেঘ জমছে চল ভাই সমঝে গাও গান দাও শীষ বকশিস বকশিস খুব জোর ডুব জল বয়স্রোত ঝিরঝির নেই ঢেউ কল্লোল নয় দূর নয় তীর নেই নেই শঙ্কা চল সব ফুর্তি বকশিস টঙ্কা বকশিস 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 ফুর্তি। বাহ, অসাধারণ। আমার বিশ্বাস যে আমার বন্ধুরাও নিশ্চয়ই অনেক খুশি হবে, আনন্দিত হবে এই আবৃত্তিটা শুনে। আমরা আরো কথা বলবো, আবৃত্তি প্রসঙ্গে আরো আবৃত্তি শুনবো। একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা আমাদের কথায় ফিরছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি সাজ্জাদ। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 8। কোন স্কুল? পাহানতলি। আচ্ছা, এবার বলো কোন বিভাগটি তোমার পছন্দ? আপু একটু বলেন, আপু কারেন্টটা চলে গেছে। আচ্ছা, কারেন্টটা চলে গেছে, ঠিক আছে। বিভাগটি আমি বলে দিচ্ছি, বিভাগগুলো সহজ অর্থনীতি, ইতিহাসের পাতা, জীবজগৎ, খেলার মাঠ। এই তো জানা অজানা, বলো। জীবজগৎ। হ্যাঁ। তুমি কি আগে থেকে ঠিক করে রেখেছিলে যে এই বিভাগ থেকেই প্রশ্ন নেবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে গেলে ব্যথা অনুভূত হওয়ার অবস্থাকে বলে? ক অ্যাঞ্জিনা, খ অ্যানটিক্স, গ অ্যাংজাইটিস। বলো। গ অ্যাংজাইটিস। আচ্ছা, একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিলেই তো হতো। দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক অ্যাঞ্জিনা। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু রয়েছে সঙ্গে। হ্যালো। হ্যালো, আমি মনিকা। কেমন আছো মনিকা? ভালো। আচ্ছা, কোন ক্লাসে যেন পড়ছে? ক্লাস 9 এ। স্কুল? সালেহা বেগম উচ্চ বিদ্যালয়। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও তুমি? সহজ অর্থনীতি। সহজ অর্থনীতি। আচ্ছা, অর্থনীতি কি আসলেই সহজ? আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, প্রাচীন ও বিখ্যাত অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে? ক টোডরমল, খ চাণক্য, গ গুপ্তময়। জলদি বলে ফেলো। ক চাণক্য। উত্তর সঠিক। ৳500 সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ওয়াল স্ট্রিট ক্র্যাশ কত সালে হয়? ক 1927, খ 1928, গ 1929। এটাও ঝটপট বলে ফেলো। 1929। আচ্ছা, নিলাম, উত্তর সঠিক। ৳500, ৳1000 সমমূল্যের বই রইল তোমার জন্য। আর একটা তথ্য তোমাকে জানিয়ে রাখি, একটি যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সবচেয়ে বড় ধসের ঘটনা, একে ব্ল্যাক মন্ডেও বলা হয়। আচ্ছা, এবার হলো তো ৳1000 সমমূল্যের বই। এবার বলো, যাবো কি তৃতীয় প্রশ্নে? যাবো। আচ্ছা, যাচ্ছি। ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক কত টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে? ক 586 টাকা, খ 658 টাকা, গ 856 টাকা। জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। 856 টাকা। উত্তর সঠিক। ৳2000 সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আমরা আরো কথা বলবো। 1996 সালে আপনার প্রথম একক অ্যালবাম রিলিজ পেয়েছিল, সেই অ্যালবামটি সম্পর্কে একটু জানবো। ওই সময় আমার অ্যালবামটির নাম ছিল অনন্ত তৃষ্ণা। মানে নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি প্রেমের কবিতার অ্যালবাম। তো বেশ আগেই, প্রায় 20 বছর আগে, বাংলা একাডেমি বইমেলাতে তখন আবৃত্তির অ্যালবাম পাওয়া যেত। সে সময় অ্যালবামটি বের হয় এবং বেশ সাড়া পড়েছিল। এরপরে আমি আরো দুটি অ্যালবামে কাজ করেছি। এটি ছিল আমার নিজের অ্যালবাম, মিক্সড। একটি ছিল সাম্প্রদায়িকতা বিরোধী কবিতা আবৃত্তি সংকলন। অনেকেই সেখানে করেছিলেন যে সাম্প্রদায়িকতাকে যাতে আমরা দূর করতে পারি সেই প্রত্যয়ে কবিতা, বিভিন্ন কবির কবিতা নিয়ে। আচ্ছা, তো কারা কারা ছিলেন সেই অ্যালবামে? সেই অ্যালবামে আমি যেটি করেছিলাম সেটি শামসুর রহমানের কবিতা সুধাংশু যাবে না। যে যত কিছুই হোক, দেশ ত্যাগ করে সুধাংশু, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হোক, তার মন্দির ভাঙা হোক, সে
দেশ ত্যাগ করে যেন না যায়, শামসুর রহমান এই প্রত্যয় লিখেছিলেন যে সুধাংশু যাবে না কবিতাটি। আচ্ছা আচ্ছা, তো এখন তো আরো একটা আবৃত্তি শুনতে খুব ইচ্ছে করছে, এবার কোন আবৃত্তি শোনাবেন আমাদেরকে? এবার আমি শোনাতে চাই যে এখন একটি ক্রান্তিক কাল চলছে, কালো সময়, যে চারিদিকে নানান রকম হতাশা, নানান মতবাদের মানুষের বিভ্রান্তি। তো এই দুঃসময় বলে একটি কবিতা আছে রবীন্দ্রনাথের। বিশ্বযুদ্ধোত্তর সময়ে রবীন্দ্রনাথ এটি সেই দুঃসময়কে কাটিয়ে সুসময় যাতে উত্তরণ ঘটানো যায় সেটাকে লিখেছিলেন। আমিও সেই প্রত্যয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতাটি আবৃত্তি করছি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। হে নহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজ সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে তুলিছে। কোথারে শীতির ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথাশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরোবরী, ঘুমায় অরু সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে অধীরে গভীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন। ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন। উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা আবৃত্তি শোনানোর জন্য। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? হ্যালো, আমি সাথী জান্নাত। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 5, স্কুল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ রংপুর। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? ডক্টর। ডক্টর, পড়াশোনা করতে হবে ভালোভাবে। প্রশ্নে যাচ্ছি, প্রথম প্রশ্ন। ব্রিটেনের বাইরে ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা কলেজ কোনটি? ক ইডেন কলেজ, খ বেথুন কলেজ, গ জগন্নাথ কলেজ। এটা পারার কথা। অপশন এ ইডেন কলেজ। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, খ বেথুন কলেজ। ঠিক আছে, আরো একজন বন্ধু রয়েছে সঙ্গে। হ্যালো। হ্যালো, কে বলছো? আমি লাইবা বলছি। কেমন আছো লাইবা? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে যেন পড়ছে লাইবা? ক্লাস 5 এ। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করার মাধ্যমে ইতিহাসের পাতা বিভাগটি আমাদের আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন। কোন সম্রাট জলপথে তিউনিস আক্রমণ করে জয় হন? ক পঞ্চম চার্লস, খ পঞ্চম রিচার্ড, গ পঞ্চম হেনরি। পঞ্চম রিচার্ড।
পঞ্চম রিচার্ড বললে তুমি। নিলাম, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা তুমি জেনে রাখো, ক পঞ্চম চার্লস। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু রয়েছে সঙ্গে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ। কে বলছো? নাও। আচ্ছা বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো। জীবজগৎ। জীবজগৎ, কোন ক্লাসে পড়ছো? সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণী। বড় হয়ে কি হতে চাও? ইঞ্জিনিয়ার। আচ্ছা, জীবজগৎ বিভাগটি তোমাকে প্রশ্ন করার মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে আজকের মতো। যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন, কোন পর্বের প্রাণীর জীবন চক্রে ট্রোকোফোর লার্ভা থাকে? ক এনিলিডা, খ আর্থ্রোপোডা, গ করডাটা। খ আর্থ্রোপোডা। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক এনিলিডা। ঠিক আছে, জানা হলো। আমরা আরও কথা বলবো, আরও একটা আবৃত্তি শুনবো আপনার কাছ থেকে। তবে এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো আপু, আমি ফাতেমা। কেমন আছো? জি আপু, ভালো। কোন ক্লাস, কোন স্কুল? ক্লাস 9। টিচার মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। কাজটা হচ্ছে তোমাকে এখন ছবিটা দেখতে হবে মনোযোগ সহকারে, আর প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আশা করছি দিবে। প্রথম প্রশ্ন, বিশ্বের এই বিখ্যাত মিউজিয়ামের নাম কি? ক ইন্ডিয়ান মিউজিয়াম, খ দি লুক্সেমবার্গ মিউজিয়াম, গ থাইল্যান্ড মিউজিয়াম। ছবিটা দেখো। আপু, অপশন ক ইন্ডিয়ান মিউজিয়াম। নিলাম, তুমি বলেছো অপশন ক ইন্ডিয়ান মিউজিয়াম, উত্তর সঠিক। এটি কলকাতায় অবস্থিত। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ছবির এই বিজ্ঞানীর নাম বলো। ক রোনাল্ড ফিশার, খ জোসেফ হেনরি, গ রবার্ট উইলিয়াম। এটাও ঝটপট বলে ফেলো। আপু, অপশন ক জোসেফ হেনরি। এই উত্তরটাও সঠিক। 500 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি খেলবে তৃতীয় প্রশ্নের জন্য? জি আপু, যাবো। আচ্ছা, যাচ্ছি। এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ক উত্তরা গণভবন, খ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গ কমলাপুর রেল স্টেশন। এটাও বলে ফেলো ঝটপট। ছবিটা দেখো। আপু, অপশন ক উত্তরা গণভবন। আচ্ছা, নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ কমলাপুর রেল স্টেশন। ঠিক আছে, 500 টাকা সমমূল্যের বই রয়েছে, মন খারাপ করার কোনো কারণ নেই। আপনার কাছে ফিরে আসি। আমরা খুব সুন্দর আবৃত্তি শুনেছি আপনার কাছ থেকে বিরতির ওপারে, এবং আবৃত্তি প্রসঙ্গে অনেক কথা বলেছি। এবারে একটু জানতে চাইছি যে আবৃত্তি শিল্পের উপর আপনি পিএইচডি পড়াশোনা করেছেন, তো সেই প্রসঙ্গটা একটু আনতে চাইছি। আবৃত্তি নিয়ে আমাদের এখানে মঞ্চে অনেক কাজ হয়, কিন্তু লেখালেখিটাও হয়, কিন্তু কেউ বাংলাদেশে কখনো আবৃত্তি নিয়ে পিএইচডি করেনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করেছি। এরপর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের কবিতা শিল্প রূপান্তরের ধারায় আবৃত্তি চর্চা, এই শিরোনামে আমি পিএইচডি গবেষণা করে সেখান থেকে ডিগ্রি পাই। এবং আমার গাইড ছিলেন প্রফেসর ডক্টর শরীফা সালোয়া ডিনা। উনি এখন রংপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করছেন। আচ্ছা, এবং পাশাপাশি কিন্তু শিক্ষকতাও করছেন। তো এটাকে আসলে কিরকম উপভোগ করেন? আমি আসলে সব চিরজীবনই শিক্ষক হতে চেয়েছিলাম, কিন্তু এখন পেশাগতভাবে বিজ্ঞাপন জগতের একটি অ্যাডভার্টাইজিং এজেন্সির কপিরাইটার। কিন্তু আমি পার্ট টাইম অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করছি। এবং বিজ্ঞাপন চিত্রের প্রসঙ্গটা কিন্তু এসেই গেল যে কপিরাইটার আপনি একজন। তো এই প্রসঙ্গ ধরেই আমি আরো একটা ব্যাপার একটু জানতে চাইছি যে বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও কিন্তু আমরা আপনাকে দেখতে পেয়েছি ইতিমধ্যে, এবং বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে আপনি মডেল হিসেবে কাজ করেছেন। অভিজ্ঞতাটা কেমন ছিল? এটা একটা আরেক রকম অভিজ্ঞতা, যে আবৃত্তির একটা মজার অভিজ্ঞতা, এবং সেই আবৃত্তিটার কিন্তু একটি প্রভাব পড়ে মডেলিংয়ের মধ্যেও। মডেলিং করলে সেখানে অভিনয় আছে, কথা বলা আছে, সেটার মধ্যে আবৃত্তির যোগ আছে। তো আমি চলে এলাম কপিরাইটিংয়ে। কপিরাইটিং থেকে যখন দেখলাম যে এখান থেকেও মডেলিং হওয়া যায়, তখন আমি চেষ্টা করলাম, আগ্রহ প্রকাশ করলাম। এবং আমার প্রথম বিজ্ঞাপন চিত্র ছিল মোস্তফা সারোয়ার ফারুকীর গ্রামীণ ফোনের 21শে ফেব্রুয়ারি একটি বিজ্ঞাপন। ওটি প্রচার হওয়ার পরে খুব ভালো সাড়া পাই। এরপরে আমি অমিতাভ রেজার প্রথম আলোর বিজ্ঞাপন বদলে দাও সিরিজের একটি বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করি, সেটি ব্র্যান্ড ফর্ম অ্যাওয়ার্ড পায়। এরপরে ইফতেখার হোসেন ফাহমির টেলিটকের একটি সিরিজ বিজ্ঞাপন করি, সেটি আমার বিজ্ঞাপনী সংস্থা অগিলবেন ম্যাথারের ব্যানারে। সেটি কলকাতা থেকে সৃজন সম্মান অ্যাওয়ার্ড পায়। ঢাকাতে
যে বিজ্ঞাপন সংস্থা, মানে বিজ্ঞাপন জগতের সব সংস্থাগুলো একটি কেন্দ্রীয় সংস্থা, সেখান থেকেও অ্যাডভার্টাইজিং ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়। জি, এবং আমি আবার যদি একটু আবৃত্তির প্রসঙ্গে আসি, যে আপনার লেখা একটি বই রয়েছে আবৃত্তির ওপর, সেই প্রসঙ্গটা একটু আবৃত্তির কলাকৌশল নামে আমার একটি বই বেশ দীর্ঘদিন আগে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছিল। তারপরে এখন অন্য একটি প্রকাশনা সংস্থা থেকে আরও কয়েকটি সংস্করণ বেরিয়েছে এবং ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এটির অনেকগুলো কপি প্রতি বছর দশম শ্রেণীর জন্য, নবম দশম শ্রেণীতে একটি প্রতিযোগিতায় বিনামূল্যে বিতরণ করা হয় এবং এটি বাংলাদেশের তৃতীয় আবৃত্তি বিষয়ক বই। আমার বইও লিখলাম, আবৃত্তির অ্যালবামও হলো, পিএইচডিও করলাম আর কি এই আবৃত্তি বিষয়ে সবগুলোই আমার, এবং আমি দেশের বাইরেও আবৃত্তি করে এসেছি। জি, এই যে দেশের বাইরের প্রসঙ্গটা যখন আবার আসলো, আমি আবারও একটু পিএইচডি প্রসঙ্গটাতে যেতে চাচ্ছি, একটু বিস্তারিত জানবো যে কোন বিষয়ের উপরে আসলে আপনি পিএইচডি আমার করেছেন। বিষয়টি ছিল বাংলাদেশের কবিতা শিল্প রূপান্তরের ধারা আবৃত্তি চর্চা। আচ্ছা, ওখানে আমি 5টা অধ্যায়ে প্রথমত যে আবৃত্তির ইতিহাস, যে একেবারে আবৃত্তি কিন্তু আজকের নয়, যে খ্রিস্টের জন্মের 5000 বছর আগে ঋগ্বেদের যুগে যখন ব্রাহ্মণরা মন্ত্র উচ্চারণ করতে, এই উচ্চারণ করা মন্ত্র সেটি যেমন আবৃত্তি, কোরআন শরীফ যে আজকে যারা আবৃত্তি করে এটিও কিন্তু আবৃত্তি, যে সমগ্র কোরআন শরীফকে মুখস্থ বলা। অর্থাৎ সব ধর্মে আমরা দেখছি, প্রধান সব ধর্মেই কিন্তু আবৃত্তির একটি গুরুত্ব আছে এবং আবৃত্তি আমাদেরকে শুদ্ধ সুন্দরভাবে কথা বলতে শেখায়। সেই ইতিহাস আমি দেখিয়েছি, মিশর, গ্রিকে আবৃত্তি ইতিহাস আমি দেখিয়েছি। আবৃত্তির সঙ্গে অন্যান্য শিল্প মাধ্যমের কী সম্পর্ক সেটি দেখিয়েছি। বর্তমানে আবৃত্তির চর্চা বাংলাদেশে 47 থেকে এই পর্যন্ত কারা করছেন, কিভাবে করছেন, অডিও অ্যালবামের খবর, সাংগঠনিক চর্চা, ব্যক্তিগত চর্চা, আমাদের দেশের বাইরে কলকাতায়ও যে বাংলা আবৃত্তি হয় তারও একটি সংক্ষিপ্ত রূপ আমি এর মধ্যে আনার চেষ্টা করেছি। সর্বোপরি আবৃত্তির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত একটি ইতিহাসকে আমি ধরার চেষ্টা করেছি। আরেকটি বিষয়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, সেখানেও কিন্তু আবৃত্তির চর্চা হতো। 1971 সালে আমরা যখন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি, আবৃত্তি শিল্পীরা কিন্তু এই বেতার কেন্দ্রের মাধ্যমেও আবৃত্তির মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেন, সেটিও আমি এনেছি। এভাবে ইতিহাসটাকে ধরার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, তো আজ তো কথা বলতে এবং আবৃত্তি শুনতে অনেক ভালো লাগছিল। খুব সুন্দর একটা বিকেল আজ আমরা কাটালাম, কিন্তু সময় বলছে বিদায় নিতে হবে। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভ কামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন আপনি। আপনার কাছ থেকে আমরা সর্বশেষ একটা আবৃত্তি শুনতে শুনতে বাড়ি যাব, তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে চাও তাহলে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়। আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। সবাই অনেক ভালো থেকো। আমি এখন যে কবিতাটি আবৃত্তি করছি আমার শিক্ষক হুমায়ুন আজাদের কবিতা আমাদের মা। এটি আমি এবং আমার স্ত্রী একটি যুগলবন্দি মীরামণ্ডল যুগলবন্দি প্রোগ্রাম করব সম্প্রতি করেছি এবং আবারও করতে যাচ্ছি, সেটির মধ্যে আমরা এটি রাখবো। যে আমাদের মা, আমাদের মাকে আমরা বলতাম তুমি, আমাদের বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, আর কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে খড়কুটোর মতো এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি। আমাদের মা ছিলেন আমাদের থেকে বড়, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার ডাকে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়ল বিলের প্রচণ্ড চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিনরাত টলমল করত। আমাদের মা ছিল ফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিনবেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার আলিঙ্গনে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা। চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা ছিল বড়, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। 6 পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। 7 ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে।
আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে, আমাদের মার ফুলের পাপড়ি নয়, সারাদিন ঝরে পড়ে না। আমাদের মার ধান ক্ষেত নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না। আমাদের মার দুধ ভাত নয়, আমরা আর দুধ ভাত